বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসাটা এটা এই দেশের রাজনীতি এখন প্রাসঙ্গিক করে দিয়েছে। এটা এখন একরকম সময়ের ব্যাপার। সময়ের ব্যাপারটা এরকম, ধরেন 5 আগস্ট 2024 আমি আপনি আমরা সবাই বলতাম যে এটা আওয়ামী লীগের তীব্র বিরোধী বলেন, আওয়ামী লীগ সমর্থক বলেন, সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল যে আগামী 15-20 বছর বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিয়ে লাভ নেই। আমি এমনও হয়েছে প্রশাসনে, স্পেসিফিক কোন প্রশাসন বলবো না, প্রশাসনের কোন মানুষজনের কাছেও কোনো একটা কারণে আওয়ামী লীগের ইস্যু উঠলে পরে বলেছে আগামী 15-20 বছর এই নাম আর মুখে নিয়েন না, আগামী 15-20 বছর পরে আলাপ করে দেখেন। কিন্তু এখন বোধহয় আওয়ামী লীগের যা তীব্র বিরোধী তারাও এইটা মানে যে এত সময় লাগবে না, টুডে টুমোরো আওয়ামী লীগ মোটামুটি একটা সার্টেন টাইমের মধ্যে হয়তো ফিরে আসবে। এবং এটা ফিরে আসার পেছনে যে যে কারণগুলো আছে এই কারণগুলো খুব স্পষ্ট। দেখেন, দেশের ভেতরে আপনি যদি বিএনপির কথা বলেন, বিএনপির দুই অংশ এখন, একটা আওয়ামী লীগ দিয়ে যারা একেবারে সরাসরি আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ক্ষোভ, এবং এই অংশটা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে ছাড়বো না, আওয়ামী লীগকে প্রতিহত করবো, কিন্তু আওয়ামী লীগ আসবে এরকম অনেকটা ভাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরো একটা অংশ আছে বিএনপির মধ্যে যারা মোটামুটি মনে করে যে হ্যাঁ সহনশীল বা লিবারেল গণতান্ত্রিক চিন্তা করে, যে না এত বড় একটা দল যার জনগণের মধ্যে একটা অবস্থান আছে, এবং বিএনপিকে দিয়ে চিন্তা করে যে তারাও একটা সময়ে প্রচন্ড কোণঠাসা হয়ে পড়েছিল, কিন্তু তৃণমূলের সেই সাপোর্টের কারণেই তো ফিরে এসছে, সুতরাং আওয়ামী লীগও ফিরবে, এই নিয়েই রাজনীতি করতে হবে। গেল একটা। জামাতে ইসলামীর তীব্র উত্থান, তার আগামী নির্বাচনের স্মরণকালে সবচেয়ে ভালো ফলাফল করার ইঙ্গিত বা চেষ্টা, এইটা আওয়ামী লীগকে বরঞ্চ শক্তিশালী করছে, আওয়ামী লীগের প্রতি পাল্লা ভারী করছে। কারণ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক দেশে যারা আছে তারা আর যাই হোক জামাতকে মেনে নিতে পারে না, ফলে তারা ভেতর হলেও একটা সংগঠিত শক্তি তৈরি করার চেষ্টা করছে। তারপর আসেন ইন্ডিয়া অবশ্যই একটা ফ্যাক্টর। আমেরিকার সঙ্গে টক্কর দিয়ে কিছু করতে পারুক আর না করুক, ফ্যাক্টর তো। এবং ইন্ডিয়া এখন ওপেনলি আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে, আওয়ামী লীগকে শুধুমাত্র সুযোগ দিয়ে থাকতে দিচ্ছে, শেল্টার দিচ্ছে তা না, আওয়ামী লীগকে ইন্ডিয়ায় বসে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। এটা একটা বড় ব্যাপার। আওয়ামী লীগের যদি যে নেতারা পালিয়ে গেছে তারা যদি রাজনীতি করতে না পারতো ওই দেশে থেকে, তাহলে সেই দেশে কোনো রকম এফেক্ট ফেলতে পারতো না, কিন্তু এখন কিন্তু এফেক্ট ফেলছে, কোনো না কোনোভাবে ফেলছে। এই সরকারকে দলের উপরে রেখেছে। এরকম সারাউন্ডিং অনেক হিসাব আছে, যেসব হিসাব বলে দেয় যে আওয়ামী লীগ টুকটাক করে হলেও ফিরবে। তারপর যদি এর ভেতর কোনো সমঝোতা কারোর সঙ্গে হয়, সাপোজ বিএনপির সঙ্গে যদি কোনো সমঝোতা হয়, তাহলে তো সেটা একেবারেই ভিন্ন বিষয়। এ সংক্রান্ত একটা রিপোর্ট আল জাজিরা তৈরি করেছে। আল জাজিরা হঠাৎ করে রিপোর্টটা তৈরি করেছে আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয়েছে যে এটার কিছু বেজ আছে, কোনো একটা কারণ আছে, যেই কারণে আল জাজিরা তার হেডলাইনই করেছে যে নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনার নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে কিনা। মানে এটার অনুবাদ করলে যা দাঁড়ায়, পত্রিকায় অনুবাদ করেছে, সেখান থেকে তারা একটা কেস স্টাডি দিয়ে শুরু করেছে, একজন জেলের কে দিয়ে শুরু করেছে, তার কি অভিব্যক্তি, সে কি মনে করে। সেই জেলে, সিরাজগঞ্জের সেই জেলেকে কোট করা হয়েছে, সেই জেলে বলছে যে তারা একটা এর মধ্যে একটা সত্যি উঠে এসছে, এটা আমরাও ফিল্ড লেভেলে দেখেছি। আমি চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য অঞ্চলে আমার একটা ভালো যোগাযোগ আছে। পার্বত্য অঞ্চলে আমি আদিবাসীদের সঙ্গে কথা বলেছি। আদিবাসীদের মধ্যে একটা বড় অংশ, মানে সংখ্যালঘুদের একটা বড় অংশ আওয়ামী লীগ সাপোর্টার, আদিবাসীদের মধ্যেও তাই। তাদের সঙ্গে কথা বলে দেখেছি, এবং গ্রামে গঞ্জে আমরা প্রচুর ঘুরি, গ্রামে গঞ্জে কথা বলে দেখেছি, আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ অধ্যুষিত জায়গার মানুষজন একটা ভয় আতঙ্ক থেকে এবার ভোট দিতে যাবে। ভোট দিতে গিয়ে সে কি করবে এটা সে এখনো পূর্ণাঙ্গ ক্লিয়ার না। জামাতের দিকেই দিয়ে দিতে পারে, নাকি চোখ বন্ধ করে বিএনপিকে ভোট দিবে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তারা একটা ভয় ব্যাপার, যে আমি যদি ভোটটা দিতে না যাই তাহলে তো টার্গেট হয়ে যাব। বিএনপি জামাতের আমাকে স্পষ্টত বলবে যে আওয়ামী লীগের লোক, তারপর বাকি সময়টা আমাকে কষ্ট করতে হবে। সেই কথাটাই এই যে মৃধার রিপন মৃধাকে কোট করেছে আপনার আল জাজিরা, সেই রিপন মৃধার মুখ দিয়ে তুলে আনার চেষ্টা করেছে এই ভীতিটার কথা। এই প্রায় 50 বছর বয়সী এই জেলে রিপন মৃধা জানান, পরিবারের সদস্যরা ভয় পাচ্ছেন যে ভোট না দিলে তারা আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত হতে পারেন। এটা এমন সময় হতে পারে যখন কয়েক দশকের হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, রাজনৈতিক দমন পীড়নের ঘটনায় হাসিনা ও তার দল এখনো ব্যাপক ক্ষোভের মুখে রয়েছে, মানে যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষোভের মুখে রয়েছে। তবে রিপন মৃধা এটা বলছেন যে আমরা যদি ভোট না দিই তাহলে আমরা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারি, সে কারণে আমাদের পরিবারের সদস্যরা ভোট কেন্দ্রে যাবে। আল জাজিরা গোপালগঞ্জের একজন রিক্সা চালককে ইন্টারভিউ করেছে, তিনি বলছেন সোলেমান মিয়া, তিনিও তার পরিবারের সদস্যরা এবছর ভোট দেবেন না। তার ভাষায় ব্যালটের নৌকা ছাড়া কোনো নির্বাচন না। গোপালগঞ্জের অনেক বাসিন্দা তার সঙ্গে একমত। আমি অবশ্য গোপালগঞ্জ থেকে একটা ইন্টারেস্টিং খবর পেয়েছি, গোপালগঞ্জে জামাতে ইসলামী যারা আছে তারা গোপালগঞ্জের মানুষের কাছে যাচ্ছে, গিয়ে বলছে যে আপা নাই, আপার জায়গায় আমরা আছি, আমাদেরকে ভোট দাও এবার।
হ্যাঁ আমরা তোমাদেরকে সমস্ত শেল্টার দিব, আবার আপা যদি ফিরে আসে আপার কাছে চলে যাও, মানে এই অ্যাঙ্গেলে মানে শেখ হাসিনার নামে জামাতকে ভোট চাইতে হচ্ছে গোপালগঞ্জে, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আওয়ামী লীগ ফিরবে একটা সাব হেডলাইন করেছে আল জাজিরা। আমরা যেটা বলছিলাম আর কি, যে আওয়ামী লীগ ফেরাটা এটা সময়ের ব্যাপার। তারা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়েছে, ওইখানকার অবস্থা দেখেছে, ওখানে কেউ মুখ খুলতে চায় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তারপর একটা জায়গায় ছাত্রলীগের একজন সাবেক নেতাকে কোট করেছে, দল হয়তো কৌশলগত নীরবতা পালন করে থাকতে পারে, কিন্তু আমাদের রাজনীতি থেকে হারিয়ে যাওয়া অনেক দূরের বিষয়। আমি এই রিপোর্টের দুইটা ছোট অংশ আপনাদেরকে একটু শোনাবো, যেখানে আমাদের আনু মোহাম্মদ স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনু মোহাম্মদ স্যার, সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ স্যার, তিনি বলছেন যে জামাতের বর্তমান রাজনৈতিক তৎপরতা, প্রভাব ও দৃঢ় অবস্থান, যাকে এমনকি আধিপত্যের প্রদর্শন বলা যেতে পারে, তা বিস্ময়করভাবে আওয়ামী লীগের জন্য এক ধরনের আশীর্বাদ হিসেবে দেখা যেতে পারে। মানে আমি যে আলোচনাটা বলছিলাম যে জামাতের এই যে একটা উত্থানমূলক পর্যায়ে, এটা আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে যেতে পারে। আনু মোহাম্মদের ভাষায় আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়ে অনেক গভীরে বিস্তৃত, ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটি সাংস্কৃতিক, সামাজিক ও অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। এটাই হচ্ছে বেসিক। এই রিপোর্টে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষকে কোট করা হয়েছে, বলা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যানকে কোট করে বলা হচ্ছে, কুগলম্যানের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ এখন খুব খারাপ অবস্থায় থাকলেও এবং বাংলাদেশে তার রাজনৈতিক দৃশ্যপট থেকে অনির্দিষ্টকালের জন্য ছিটকে পড়লেও ভবিষ্যতে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তন বিষয়টিকে অবশ্যই উড়িয়ে দেওয়া উচিত হবে না। রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হতে পারে। খেয়াল করবেন, আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগলম্যান। হাসিনার শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতার সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। মানে তিনি বোঝাতে চাইছেন যে বিএনপিও এক সময় এরকম একটা বাজে সিচুয়েশনে পড়েছে, এবং আওয়ামী লীগ যেমন এবার নির্বাচন বাধাগ্রস্ত করতে পারছে না, বিএনপিও তখন নির্বাচন বাধাগ্রস্ত করতে পারেনি, কিন্তু বিএনপি তো পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছে। সেভাবে আওয়ামী লীগও পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে পারেন বলেই কুগলম্যানের বক্তব্য। কুগলম্যান বলেন, আওয়ামী লীগ সম্ভবত একটি অপেক্ষা করার কৌশল অবলম্বন করবে। যতদিন শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকবেন, তিনি হয়তো রাজনৈতিক সমীকরণের মধ্যেই থাকতে চাইবেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে উত্তরসূরি হিসেবে ঘোষণা করতে পারেন। কুগলম্যানের এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে এই আল জাজিরাটি সজীব ওয়াজেদ জয় একটা ট্রিমেন্ডাস ইন্টারভিউ দিয়েছেন, মানে এত বলিষ্ঠ, এত ক্লিয়ার কাট মিডিয়া ফেস করা, যেটা অনেকেরই নজর কেড়েছে যে সজীব ওয়াজেদ জয়কে কি শেখ হাসিনা প্রস্তুত করছেন ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য, এবং এইটাই নির্ধারণ হবে যে শেখ হাসিনা তার পরবর্তী উত্তরাধিকার। কারণ শেখ হাসিনার পক্ষে আর আগের মতো করে আওয়ামী লীগকে দেশে এসে যদি কখনো কোনদিন তিনি আসতেও পারেন, অতটার এফোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা এটা অনেকে চিন্তা করেন। সেক্ষেত্রে তার একজন হ্যান্ড দরকার হবে। সেই হ্যান্ড কি সজীব ওয়াজেদ জয় নাকি সাইমা ওয়াজেদ পুতুল, এই আলাপ কিন্তু আছে। কুগলম্যান মনে করছেন যে সজীব ওয়াজেদ জয়ই হবেন শেখ হাসিনার উত্তরসূরি। যাক, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমি জানানোর চেষ্টা করলাম যে আমার বিশ্লেষণ, কুগলম্যান যেটি বলছেন, প্রফেসর আনু মোহাম্মদ যেটি বলছেন, যে এখন এটা মানে সময়ের জাস্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যে সময় কোনটা নির্ধারণ হবে বাংলাদেশ রাজনীতিতে আবার আওয়ামী লীগ সক্রিয় হওয়ার জন্য। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন, এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো, তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারোর বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, CNN সহ
3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ সরব, মানে বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে 1 সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন।